তাদের মেধা যোগ্যতা থাকলে তো কলকাতাতে গিয়েও তারা সেরকমের গুরুত্ব পাইছে নাকি? এই উদাহরণ খুবই হাতে গোনা। হাতে গোনা এটা হওয়ার কারণটা কি? কারণটা কি এটা যে হিন্দুরা তাদেরকে করতে দিচ্ছে না, নাকি মুসলমান সমাজের সেই সময় সেই যোগ্যতাই ছিল না, তারা পড়ালেখাই করে নাই সেগুলা, এই জন্য তারা এটা করতে পারতেছিল না? দুইটাই। সেই সময় কয়েকটা উদাহরণ দেখান তো, যে উচ্চশিক্ষিত কয়েকজন মুসলমান যারা পণ্ডিত, তাদের কয়েকজনের নাম বলেন তো ভাই। এর মধ্যে ধরেন শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলতে পারি, যার কথা আমার এই মুহূর্তে মাথায় আসছে। শেরে বাংলা একে ফজলুল হক যদি আপনি কম্পেয়ার করেন, সেখানে ধরেন মানে পশ্চিমবঙ্গে মনে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই রকমের একজন পণ্ডিতের ধারে কাছে তো মানে মুসলমানদের মধ্যে কেউ আমি দেখতেছি না, তার মানে একটাও গজের ভিতরেও কাউকে আমি দেখতেছি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যত বড় পণ্ডিত, আচ্ছা মাইকেল মধুসূদনের মতো বড় পণ্ডিত এই পুরা ভারতে বাঙালি মুসলমানদের মধ্যে কে আছে বলেন তো, তার কাছাকাছি পড়ছে? এইটা তো ভাই একটা আপেক্ষিক ডিবেট। এস আপেক্ষিক ডিবেট কেন? আচ্ছা বঙ্কিম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি আসিফ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার প্রসঙ্গটা হচ্ছে আপনার এই যে জাতীয় সঙ্গীতের বিষয়, আমি জানি এই বিষয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নাই এবং আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি এই মুহূর্তে কথা বলা উচিত। তাই আপনার অনুমতি নিয়ে ছোট্ট একটা প্রসঙ্গ উত্থাপন করতে চাই এই ব্যাপারে। যদি আপনি কথা বলতে না চান এই ব্যাপারে, তাহলে আমি পরে আবার যুক্ত হব। আচ্ছা বলেন। আম, যে প্রসঙ্গটা, যে অবজেকশনটা অনেক জায়গা থেকে বলা হচ্ছে, যেটা আসলে এই মেইন স্ট্রিম কথাবার্তার মধ্যে ওরকম ভাবে আসতেছে না, সেটা হচ্ছে যে এই সঙ্গীতটা আপনার 1905 সালের যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ রদ করার ব্যাপারে একটা ওই ওই মানসিকতা এবং ওই উদ্দেশ্য বা ওই ধারণা থেকে এই সঙ্গীতটা লেখা হয়েছিল। এবং এটা একটা কারণ ছিল যে ওই সময়ে যেহেতু ওই চিরস্থায়ী বন্দোবস্ত এবং অন্যান্য এই ধরনের কারণে জমিদার শ্রেণীরা, যারা বিশেষ করে পশ্চিম বাংলায় থাকতো, তারা পূর্ব বাংলার মানুষ, মুসলমান এবং নিম্ন শ্রেণীর হিন্দু, তাদের উপরে অনেক ধরনের ধরেন জুলুম নিপীড়ন এগুলি করত জমিদার হিসেবে। তো যখন বঙ্গভঙ্গ করা হলো, প্রথমত অবশ্যই এটা ব্রিটিশরা অন্য উদ্দেশ্য থেকে করছিল, বাট এটা একটা সুবিধা যেটা হইতো পূর্ববঙ্গের মানুষের জন্য, যে তারা একটা নিজস্ব স্পেস পাইতো, নিজস্ব একটা স্বাধীন ইয়ে পাইতো। সেটা যখন পশ্চিম বাংলার জমিদার কারা শ্রেণী, নিজস্ব স্পেস পাইতো? পূর্ববঙ্গের মানুষ। পূর্ববঙ্গের মানুষ বলতে কি বোঝাচ্ছেন এইখানের? কারা? পূর্ববঙ্গের যারা মুসলিম এবং নিম্ন শ্রেণীর হিন্দু, যারা জমিদার শ্রেণীর প্রজা ছিল। এখানে মানে এক থাকলে কেন এটা সম্ভব না? এক থাকলে সম্ভব না, তার কারণ এইটা আমি এই পয়েন্টটা ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি, পুরো জিনিসটা আমার বক্তব্য না, আমি পয়েন্টটা এক্সপ্লেইন করতেছি। আচ্ছা। আবার বলেনি তো, এক থাকলে যেটা যে কারণে সম্ভব হইতো না, সেটা হচ্ছে যে তখন আপনার ওই যাবতীয় সরকারি এবং ওই যে ক্ষমতার কেন্দ্রীকরণ ভার্সেস বিকেন্দ্রীকরণের যে আলাপটা, সবকিছু কলকাতা কেন্দ্রিক ছিল। তো যদি বঙ্গভঙ্গ করা হতো, তাহলে ঢাকাকে আরেকটা সেন্টার হিসেবে ডেভেলপ করার একটা আলাপ ছিল, যে যেখানে বিশ্ববিদ্যালয় করা হবে, এখানে নতুন সরকারি কর্মকাণ্ডের সেন্টার তৈরি করা হবে, যে কারণে এখানে অনেক জব ক্রিয়েট হবে এবং এইগুলিতে পূর্ব বাংলার মানুষদের অংশগ্রহণ অনেক বেশি হবে, যেটা। কিন্তু হ্যাঁ। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে সেই সময় তো বাঙালির মধ্যে যারা হিন্দু সম্প্রদায়ের, হিন্দু ধর্মের, তাদের মধ্যে তো শিক্ষা দীক্ষার একটা বিস্তার ঘটেছিল, তাই না? জি। আর যারা মুসলমান ছিল তারা তো ইংরেজি শিক্ষা হারাম, এই ফতোয়া তো সেই সময় দেওয়া হয়েছিল, এবং সেই সময় আরবি শিক্ষা এবং এই কোরআন হাদিসের শিক্ষার উপরেই মুসলমানরা বেশি মনোযোগ দিয়েছিল নাকি? একদমই সত্যি কথা। এটা মুসলমানরা যখন ব্রিটিশদের কাছে পরাজিত হলো ওভারঅল ভারতবর্ষে, তখন মুসলিমরা এই ধরনের একটা স্ট্যান্স নিছিল, এবং এটা তো আপনার এই 1800 শতাব্দী থেকে, অনেক আগে থেকে, এবং এই কারণে তারা অনেক পিছায়ও পড়ছিল। এবং বিংশ আচ্ছা। শতাব্দীর শুরুর দিকে বা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা অনেক স্ট্রংলি ব্যাক করা শুরু করে যে ওটা আসলে একটা বিরাট বড় ভুল ছিল, যে কারণে তারা মেইন স্ট্রিম কিন্তু থেকে অনেক পিছায় গেছিল। কিন্তু এই যে বিরাট বড় ভুল যে তারা অতীতে করছে এটা এখন তো তারপরে যখন বঙ্গভঙ্গের যখন ইয়াটা হইলো, তাদের মূল উদ্দেশ্যটা কি ছিল? যে কলকাতা কেন্দ্রিক যে বাঙালি সমাজ, এই বাঙালি সমাজের মধ্যে হিন্দু শিক্ষিত শ্রেণী হচ্ছে গুরুত্ব পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে। এখানে মুসলমানরা তেমন একটা প্রতিযোগিতা করে সুবিধা করতে পারতেছে না, ক্ষমতাতেও যেতে পারতেছে না, শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে কোনো ভূমিকাও রাখতে পারতেছে না। এই জন্য তাদের একটা আলাদা জায়গা দরকার, আলাদা মানে কেন্দ্র দরকার, যে কেন্দ্রতে শুধুমাত্র মুসলমানরা প্রভাব বিস্তার করবে, ক্ষমতা পাবে, হাতে ক্ষমতা পাবে। যদিও তাদের শিক্ষা দীক্ষা নাই, কিন্তু তারা হাতে কিছু ক্ষমতা পাবে, সেই ক্ষমতা দিয়ে তারা এখানে একটা নতুন একটা বেস তৈরি করবে। এইটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা ছিল নাকি? আম, এইখানে তাদের শিক্ষা দীক্ষা নাই, তদাপি তারা ওইখানে ক্ষমতা দখল করবে এবং একটা ইয়ে করবে এরকম না। আসলে জিনিসটা হচ্ছে যে ক্ষমতাটা যদি বিকেন্দ্রীকরণ করা হইতো, তাহলে যেটা হইতো যে ঢাকা কেন্দ্রিক একটা আপনার আম, কি বলবো রাষ্ট্রযন্ত্র তৈরি হইতো। না, না, সেখানে একটু 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 থামেন। মানে জি। ধরেন যে নজরুল ইসলাম বা অন্য যে মুসলিম যারা সেই সময় সাহিত্যিক ছিলেন বা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিলেন, তারা তো কলকাতা কেন্দ্রিক মানে যে ইয়াটা ছিল সেখানেও তো প্রভাব বিস্তার করতে পারতেছিলেন, তাই না? প্রভাব বিস্তার করতে তো তাদের কোনো সমস্যা হয়নি। তাদের মেধা যোগ্যতা থাকলে তো কলকাতাতে গিয়েও তারা সেই রকমের গুরুত্ব পাইছে নাকি? এই উদাহরণ খুবই হাতে গোনা। হাতে গোনা এটা হওয়ার কারণটা কি? কারণটা কি এটা যে হিন্দুরা তাদেরকে করতে দিচ্ছে না, নাকি মুসলমান সমাজের সেই সময় সেই যোগ্যতাই ছিল না, তারা পড়ালেখাই করে নাই সেগুলা, এই জন্য তারা এটা করতে পারতেছিল না? দুইটাই। সেই সময় কয়েকটা উদাহরণ দেখান তো, যে উচ্চশিক্ষিত কয়েকজন মুসলমান আহ যারা পণ্ডিত, তাদের কয়েকজনের নাম বলেন তো ভাই। আম, এর মধ্যে ধরেন শেরে বাংলা একে ফজলুল হকের কথা বলতে পারি, যার কথা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে। শেরে বাংলায় কে ফজলুল হক যদি আপনি কম্পেয়ার করেন, সেখানে ধরেন মানে পশ্চিমবঙ্গে মনে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই রকমের একজন পণ্ডিতের ধারে কাছে তো মানে মুসলমানদের মধ্যে কেউ আমি দেখতেছি না। তার মানে 100 গজের ভিতরেও কাউকে আমি দেখতেছি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যত বড় পণ্ডিত, আচ্ছা মাইকেল মধুসূদনের মতো বড় পণ্ডিত এই পুরা ভারতে বাঙালি মুসলমানদের মধ্যে কে আছে বলেন তো, তার কাছাকাছি পর্যায়ের? এইটা তো ভাই একটা আপেক্ষিক ডিবেট। আপেক্ষিক ডিবেট কেন? আচ্ছা, বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিক বাঙালি ইসের মধ্যে, বাঙালি মুসলমানের মধ্যে আর কে আছে বঙ্কিমের মতো সমপর্যায়ে বা কাছাকাছি? এই মুহূর্তে মাথায় আসতেছে না। রবীন্দ্রনাথের মতো রবীন্দ্রনাথের মতো তো হওয়া সম্ভব না। রবীন্দ্রনাথের 100 ভাগের 1 ভাগ এমন একজনের নাম বলেন, যে রবীন্দ্রনাথের অন্তত 100 ভাগের 1 ভাগ। জি, তখনকার আপনার যে প্রমিনেন্ট সাহিত্যিক বুদ্ধিজীবী যাদের কথা বলছেন, এরা অবশ্যই সবাই আম, হিন্দু ধর্মাবলম্বী, যদি ওইভাবে বলতে চাই। তাহলে হিন্দু ধর্মাবলম্বী থেকে এত মানে বড় বড় মেধাবীরা আসতেছে, সমাজ সংস্কারক আসতেছে, রাজা রামমোহন রায় আসতেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেছে, বাঙালি মুসলমানের মধ্যে তো তেমন একটা নাই। একজন আছে বেগম রোকেয়া, একজন আছে, তিনিও আবার মানে এই মুসলিম সমাজের যে মানে সমস্যাগুলা সেগুলা নিয়ে অত্যন্ত বিরক্ত ছিলেন। তাকে জি। ঠিকভাবে করতে দেওয়া হচ্ছিল না, তাকে ঠিকভাবে তার মতো কাজ করতে দেওয়া হচ্ছিল না। জি। কিন্তু তারপরেও তিনি কাজ করে গেছেন। এই হাতে গোনা দুই একজন ছাড়া তো আমি কাউকে দেখি না। তাহলে বাঙালি যে আলাদা একটা কেন্দ্র তৈরি করবে বা আলাদা একটা আলাদা ইয়াটা করার কারণটা কি? যে কলকাতায় গিয়ে আমরা সুবিধা ওদের সাথে প্রতিযোগিতা করে সুবিধা করতে পারতেছি না, এই জন্য আমরা এখন আলাদা একটা মানে কেন্দ্র করে সেখানে আমরা মাতব্বরি করব। আমার কাছে তো মনে হচ্ছে মানসিকতাটা এইরকম। না, ওদের সাথে বিষয়টা খেলা আসলে পারতেছি না। দুই ধরনের। আমি কি বলতে পারি আসিফ ভাই? আপনি শেষ মনে করেন করেন তাহলে। মনে করেন একটা স্কুলে অনেক ধরনের ছেলে পেলে পড়ে, দেখা যাচ্ছে যে কিছু ছেলে ভালো ফুটবল খেলতেছে, অনেক মারাত্মক ফুটবল খেলে, হ্যাঁ, ওরা অনেক এক্সপার্ট, ফুটবল খেলতে এক্সপার্ট। আমি এখানে গেছি, স্কুলে গিয়ে দেখতেছি যে আমি ওদের সাথে পারতেছি না ভাই। ওরা এমন মানে গোল দেয় ভাই, ভাই রে ভাই, হ্যাঁ, কি একটা অবস্থা।
ওদের সাথে তো পারতেছি না খেলতে। হ্যাঁ, এখন কি করব? আমি আরেকটা স্কুল বানাবো ভাই, আরেকটা স্কুল চাই যেখানে আমার মতো যারা হচ্ছে গিয়ে পারি না তারা তারা খেলবো, যারা যারা পারি না তারা তারা খেলবো, এবং যারা যারা পারি না তারা তাদের মধ্যে আমি তখন শ্রেষ্ঠ ফুটবলার হইতে পারবো। হ্যাঁ, আমি তখন হব এই দলের ভিতরে যে মানে যারা হচ্ছে গরিবের ফুটবল দল, যে গরিবের ফুটবল দলটা বানাবো, এটার ভিতরে আমি শ্রেষ্ঠ ফুটবলার হইতে পারবো। এই যে আমার যে এই আকাঙ্ক্ষা যে আমি মানে শ্রেষ্ঠ ফুটবলার হব, আম, মানে আমি বাঘের আহ, মানে দল থেকে ছুটে গিয়ে একটা ভেড়ার দল বানাবো, ভেড়ার দল বানায় আমি সেই ভেড়ার দলের শ্রেষ্ঠ ভেড়া হব। এই যে এই মানসিকতা থেকেই তো আসলে তাদের এই আকাঙ্ক্ষাটা ছিল যে ঢাকা কেন্দ্রিক একটা আরেকটা বুদ্ধিজীবী সমাজ তৈরি করতে হবে, বাঙালি মুসলমানের বুদ্ধিজীবী সমাজ, এবং তারা মুসলমান মুসলমান থাকবে, মুসলমানরা এখানে মাতব্বরি করবে, মুসলমানরা এখানে ওদের সাথে যেহেতু পারা যাচ্ছে না, যেহেতু এইখানে আরেকটা কেন্দ্র তৈরি করতে হবে। আমার কাছে তো সাইকোলজিটা এরকম মনে হচ্ছে। আমি আমার কাছে ঠিক এরকম এইখানে এই কথাটা সত্যি, উপরের দিক থেকে দেখলে কথাটা সত্যি, বাট এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে আসিফ ভাই, যেটা আপনি শুরুতে একটু বলছিলেন। আম, একটা হচ্ছে যে আম, যে আপনার অবশ্যই সুযোগ সুবিধা, সুযোগ সুবিধাটা দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে তারা মুসলমানদের একটা বিশাল বড় ভুল ডিসিশন, এবং পুরাটা সময় এই ব্রিটিশদের সাথে একটা অসহযোগিতার মানসিকতার কারণে তারা আসলে অনেক পিছায় পড়ছিল। এবং তাদের এই রিয়েলাইজেশনটা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, বিশেষ করে এই যে সিপাহী বিদ্রোহ টিদ্রোহ এগুলির পরে তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা অনেকাংশে ফেরত আসছে। এখন দ্বিতীয় যেই ফ্যাক্টরটা, সেটা যেটা যে কারণে আমি বলতে চাচ্ছি সেটা হইলো যে ক্ষমতার কেন্দ্রবিন্দু যেহেতু আপনার কলকাতা কেন্দ্রিক ছিল, এবং জমিদারি চিরস্থায়ী বন্দোবস্ত এবং এইসব শ্রেণী কেন্দ্রিক কালচারের কারণে আপনার পূর্ব বাংলার মানুষের কাছে সুযোগ সুবিধাও কম ছিল। তারা তো শিক্ষিত হয়ই নাই, তারা যে শিক্ষিত হবে সেই উপায়টা তাদের ছিল না। যেমন ধরেন, আপনি যদি চিন্তা করেন শিক্ষা দীক্ষার বিষয়গুলি, বিশ্ববিদ্যালয়গুলি সব কলকাতা কেন্দ্রিক ছিল। আপনার ধরেন উচ্চ শিক্ষা বা সরকারি চাকুরির যে সুযোগ সুবিধাগুলি সেগুলি ওখানে ছিল, এবং এইখানে কিছুটা শ্রেণীতান্ত্রিক আপনার ডিসক্রিমিনেশনও কাজ করত। যে আহ, উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দু এবং মুসলমানদেরকে এরা বলতো ম্লেচ্ছ, এই ম্লেচ্ছদেরকে আপনার সুযোগও দেয়া হতো না। তো ঠিকই আছে, একটা অর্থে এটা ঠিক যে তারা সেই বিষয়ে যোগ্য ছিল না, কিন্তু যোগ্য হওয়ার জন্য তাদের যে সুযোগ সুবিধাগুলির প্রয়োজন ছিল সেগুলিও পূর্ব বাংলায় ছিল না, এবং তাদের এগুলিতে কোনো অ্যাক্সেস ছিল না। কোনো অ্যাক্সেস আচ্ছা, বলাটা ভুল হবে, সীমিত অ্যাক্সেস ছিল। আচ্ছা, সো তাহলে তো নিশ্চয়ই তারা এই সুযোগগুলো সৃষ্টি করার জন্য আহ, এই অঞ্চলে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছে এবং শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জনের চেষ্টা করেছে, নাকি তারা শুধুমাত্র আহ, এইখানে একটা আহ, ফাঁপা একটা বুদ্ধিজীবী সমাজ তৈরি করার চেষ্টা করেছে, যেই বুদ্ধিজীবী সমাজটা হবে মুসলমান, এবং সেই বুদ্ধিজীবী সমাজটা ওদের বিপরীতে আমরা এখানে একটা মুসলমান সমাজ তৈরি করব, মুসলমান এলিট সমাজ তৈরি করব, যারা হবে এলিট, যারা হবে মুসলমান, তারা হবে যেটা আমরা আব্দুল্লাহ বইতে আমরা পাই, জি, যারা হবে আশরাফ, যারা হবে গণ্যমান্য, যারা এখানে পাকনামি করতে পারবে। ওইখানে তো আমরা পাকনামি করতে পারতেছি না। হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে যে এইটা শুধুমাত্র, এটা মোটেও বাংলাদেশের যে মুসলমান বা নিম্নবর্ণের হিন্দু তাদেরকে শক্তিশালী করার জন্য এই জিনিসটা না। আমার কাছে মনে হচ্ছে বাঙালি এই এই অঞ্চলে যে মুসলিম সমাজটা ছিল তাদের মধ্যে যারা হচ্ছে উচ্চ বর্ণ বা আশরাফ, তারা এই জিনিসটা চাচ্ছিল যে এই অঞ্চলে যদি এই রকমের একটা কিছু হয় তাহলে ওই কলকাতাতে যেই সুবিধাটা আহ, মানে ধনী হিন্দুরা পাচ্ছে বা উচ্চ বর্ণের হিন্দুরা পাচ্ছে সেটা আমরা এখন পাবো। সেটা পাবে কারা? শুধুমাত্র এই অঞ্চলের ধনী বা আশরাফ মুসলমানরা পাবে। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এই যে বাংলাদেশ যে হলো, বা ধরেন ঢাকা কেন্দ্রিক যে ইয়াটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা হলো,
এবং এই ঘটনাগুলো যে ঘটলো পরবর্তী সময়ে আরেকটা কেন্দ্র তৈরি হওয়া শুরু হলো, এতে কি বাংলাদেশের নিম্ন বর্ণের হিন্দু বা বাংলাদেশের গরিব মুসলমান এদের উপকার হয়েছে, নাকি শুধুমাত্র বাংলাদেশের যারা ধনী মুসলমান যেমন সলিমুল্লাহ খান, তারপর হচ্ছে গিয়ে শেরে বাংলা, সোহরাওয়ার্দী, এদের উপকার হয়েছে? কাদের উপকারটা হয়েছে? আম, আপনার আগের কোশ্চেনটা আমার একটা পয়েন্ট আছে, আগের যে বিষয়টা, তারপরে এই প্রশ্নটার উত্তর দিই, কি বলেন? হ্যাঁ, বলেন। তো তো প্রথম প্রসঙ্গটায় আসলে আম, বাংলাদেশিরা বা বঙ্গের মানুষরা এবং এই আবারও বলতেছি, এই পুরো বিষয়টা সম্বন্ধে আমি বলতেছি এইটা আমার পার্সপেক্টিভ না। জাতীয় সঙ্গীতের বিষয়ে আমি এই বিষয়ে কিন্তু একদমই একমত না পরিবর্তনের ব্যাপারে। আমার অন্য পার্সপেক্টিভ আছে, আমি জাস্ট এই পয়েন্টটা ইলাবোরেট করতেছি, ঠিক আছে? সো এখন ওই প্রথম যে পয়েন্টটা, সেখানে এইটা অনেকটা ইসের মতো চিন্তা করতে পারেন যে ইন্ডিজেনাস কমিউনিটিস এই নর্থ আমেরিকায় বা আপনার ব্ল্যাক কমিউনিটিস ইউএসএ তে, এদের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে ওই জিনিসটাই যে এদের এখানে আপনার সুযোগ সুবিধাগুলি সরকারিভাবে তৈরিই হয় নাই। যেহেতু তৈরি হয় নাই, সেহেতু এই আকাঙ্ক্ষাটা ছিল যে এইখানে যদি একটা সেন্টার হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই আলোচনারই ফসল, যে এখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, যে বিশ্ববিদ্যালয়ে এই অঞ্চলের মানুষ উচ্চশিক্ষার অ্যাক্সেস পাবে। তো এইরকম প্রতিষ্ঠানগুলি এই অঞ্চলে ছিল না। তো বঙ্গভঙ্গের একটা সুবিধাজনক দিক ছিল যে এই প্রতিষ্ঠানগুলি সরকারি স্পন্সরশিপে এইগুলি তৈরি হবে, এই প্রতিষ্ঠানগুলি এই এলাকায় তৈরি হবে যাতে এই এলাকার মানুষ ওইসবে অ্যাক্সেস পাবে। এই এটা আসলে না যে বাংলাদেশের মানুষ এখানে স্কুল কলেজ তৈরি করে নাই কেন, বাংলাদেশের মানুষের আসলে ওই ক্ষমতা ছিল না তখন আর কি। তাদের তাদের তো টাকা পয়সা বলেন, শিক্ষা দীক্ষা বলেন, দিক নির্দেশনা বলেন, জ্ঞান জ্ঞান গরিমা বলেন, ওগুলিতে তারা পিছায় ছিল। তো এইটা তারা এক্সপেক্ট করছিল যে এর মাধ্যমে এই এলাকায় আপনার লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে, এখানে অ্যাক্সেস টু ফ্যাসিলিটিস তৈরি হবে, যেটার কারণে তারা নিজেদেরকে আগায় নিতে পারবে। আর আপনার দ্বিতীয় আচ্ছা, যে প্রশ্নটা, আচ্ছা, এটার জন্য দায়ীটা জি, কে? দায়ীটা কি ওরাই নিজেরাই দায়ী, না নাকি কলকাতার হিন্দুরা দায়ী? এইখানে দুই দলই দায়ী। কেমন ভাবে? প্রথমত হতেছে যে বাংলার মুসলমানরা, বিশেষ করে মুসলমানরা নিজেদেরকে সরায় নিছিল, সো এইটার জন্য তারা বিশাল ভাবে দায়ী। আচ্ছা, আর উম, মানে হচ্ছে মুসলমানরা মানে ইউরোপিয়ান শিক্ষা দীক্ষা, ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে গেছে। হিন্দুরা সেই শিক্ষাটা গ্রহণ করছে, সেই শিক্ষাটা তাদের সমাজে অ্যাপ্লাই করছে। এইটার জন্য মানে কোনোভাবে কি হিন্দু সমাজকে দায়ী করা যায়? না, আমি তো বুঝতে যায় না। পারছি না। হিন্দু সমাজকে এই জন্য দায়ী করা যায় না। এটার শতভাগ দায়িত্ব হচ্ছে মুসলমানদের, এবং মুসলমান যারা তখন মুসলমানদের আলেম ওলামা গোঁড়ামির, ছিল। জি, গোঁড়ামির, তাই না? জি, জি, একদমই একদমই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দ্বিতীয় যে আরেকটা কারণ হয়েছিল এখানে আসিফ ভাই, সেটা হচ্ছে যে হিন্দুরা যখন আপনার এই জমিদারি বা চিরস্থায়ী বন্দোবস্ত টাইপের প্রথা পেল, তখন এরা আপনার এই অঞ্চলের মানুষকে আর উঠতেও দেয় নাই। এরা তো নিজেদেরকে আচ্ছা, আচ্ছা, পিছায় একটু নিছেই। একটু 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 জি, একটু এটা কি শুধু হিন্দুরা পেয়েছিল নাকি সবাই পেয়েছিল? উম, বেশিরভাগই হিন্দু জমিদার ছিল, বেশিরভাগ। বেশিরভাগ হিন্দু জমিদার ছিল, কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্তটাতে কি কোনো এরকম কোনো বিষয় ছিল যে এটা শুধু হিন্দুরা পাবে সুবিধাটা, নাকি যে কেউই পেতে এরকম পারে, অফিসিয়াল মুসলমান কোনো হলেও রুল পেতে পারে? ছিল না। এটা এরকম কোনো অফিসিয়াল রুল ছিল না, কিন্তু বাংলাদেশে যারা মুসলমান জমিদার ছিল, বাংলাদেশেও বেশ কিছু মুসলমান জমিদার ছিল, তারাও তো এই সুবিধা পেয়েছে। এদের সংখ্যা খুবই হাতে গোনা আসিফ ভাই। হাতে গোনা হোক, কিন্তু তারা তো পেয়েছে। এখানে জি, তো পেয়েছে, ধর্ম হ্যাঁ। কোনো ফ্যাক্টর না। না, এইটা অফিসিয়ালি ধর্ম কোনো ফ্যাক্টর না, কিন্তু আনঅফিসিয়ালি, শুধু যে ধর্ম তা না, এখানে শ্রেণীও একটা ফ্যাক্টর। হিন্দুরা শুধুমাত্র যে হিন্দু তা না, যারা নিম্ন বর্ণের হিন্দু তারাও এই জমিদারি পায় নাই। এখানে শুধু উচ্চ বর্ণের ব্রাহ্মণ হিন্দুরা এইটাকে একটা কবজা করার মতো করে করে ফেলছিল। শুধুমাত্র কিভাবে? মুসলিমরাও তো তাহলে পেয়েছে।
কিছু পাইছে আসিফ ভাই, আমি অস্বীকার করতেছি না, কিন্তু যেটা বলতেছি যে এটা খুবই হাতে গোনা। আপনি যদি এই এই লজিকটাকে আহ এইভাবে বলতে চান যে এটা কি কোনো গভর্নমেন্ট পলিসি ছিল কিনা, অফিসিয়ালি ছিল না, কিন্তু যেটা হয় আনঅফিসিয়ালি এইরকম একটা আপনার বন্দোবস্ত হয়ে গেছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, এটার জন্য তো আমি তাহলে হিন্দুদের বা উচ্চ বর্ণের হিন্দুদের কোনো দেখতে পাচ্ছি না, মানে কোনো দায় দেখতে পাচ্ছি না। দায়টা এখানে যে তারা ওই একটা আন্ডারহ্যান্ড কোলাবোরেশন করছে ব্রিটিশ রাজের সাথে, এবং তারা এই অপারেশন গুলি করছে। এই জমিদারি ব্যবস্থাটা যতটা না দায়ী, তার চাইতে বেশি দায়ী হচ্ছে জমিদাররা তার প্রজাদের উপরে যে অপারেশন গুলি করত উইথ কোলাবোরেশন উইথ দ্য ব্রিটিশ রাজ, সেইটা হলো প্রবলেম। এখন ব্রিটিশ রাজের ভিতরে থাকতে হলে তো তাদের সেই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই তাদের মেনেই, সেই আইনগুলা তাদের মেনেই তাদের চলতে হবে। হ্যাঁ, আইনের চাইতে বেশি হচ্ছে কোলাবোরেটর, মানে আপনার যে ওদের যে অপ্রেসিভ যে কাজকর্মগুলি ছিল সেটার কোলাবোরেটর ছিল এরা। যেমন ভাবে আমরা ধরেন আহ খুবই সোজা একটা উদাহরণ হলো যে আপনার এই মুহূর্তে এটার জন্য তো হিন্দু ব্রাহ্মণদেরকে বা জমিদারকে আমি দোষ দিতে পারছি না, কারণ এই কাজটা তো সেই সময় হিন্দু মুসলমান নির্বিশেষেই করছে। এই যে ব্রিটিশদের গোলামি করা বা ব্রিটিশদের দালালি করা, এই জিনিসটা তো হিন্দু মুসলমান নির্বিশেষে করছে সে সময়। এমন তো না যে মুসলমানরা তো তাদের এই ব্রিটিশদের খুব বিরুদ্ধে ছিল, হিন্দুরাই শুধুমাত্র তাদের পক্ষে ছিল, এরকম তো না। আম, উচ্চ বর্ণের হিন্দু বলতে হবে আসিফ ভাই এখানে, কারণ নিম্ন বর্ণের হিন্দুরাও কিন্তু নিষ্পেষিত ছিল একইভাবে। উচ্চ বর্ণের মুসলমান, হিন্দুদের মধ্যে অনেকে এই ব্রিটিশদের সমর্থন করছে, আবার অনেকে বিরোধিতা করছে। আমি তো আহ এটার একটা ঢালাও ভাবে তো বলতে পারতেছি না যে ওরা বিরোধিতা করেছে বা ওরা বিরোধিতা করে নাই। আমি অনেক উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণকে দেখাতে পারবো যারা ব্রিটিশদের তীব্র বিরোধী ছিল। অবশ্যই আবার অবশ্যই। আবার হ্যাঁ, অনেক উচ্চ বর্ণের হিন্দু আছে যারা ব্রিটিশদের সাথে সুসম্পর্ক বজায় রাখছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই তো ব্রিটিশদের আন্ডারে চাকরি করছে। হ্যাঁ, হ্যাঁ, উচ্চ বর্ণের হিন্দুদের থেকেই এই যে প্রথম দিকের যে ব্রিটিশ বিরোধী প্রতিবাদ আন্দোলনগুলি, আপনার সিপাহী বিপ্লবের পরের দিকের কথা, এইগুলি কিন্তু আপনি প্রণিধানযোগ্য যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী এরা কিন্তু উচ্চবর্ণের হিন্দুদের থেকেই আসছে, ওই গোত্র থেকেই। কারণ মানুষকে তো ঢালাওভাবে একটা মানে ওই জেনারেলাইজেশন তো অসম্ভব মানুষের জন্য। সো ওখানে উচ্চবর্ণের হিন্দুদের যেহেতু তাদের শিক্ষা দীক্ষা ছিল, তাদের এই অপ্রেসিভ রেজিমটা কোন দিকে যাচ্ছে এটা বোঝার অনেক স্ট্রং ক্ষমতা ছিল, এবং সেইখান থেকেই এই দ্বিমত এবং এই মতাদর্শগুলি তৈরি হয়েছে। সেটা একদমই ঠিক কথা যে প্রতিরোধগুলি তৈরি হয়েছে উচ্চবর্ণের হিন্দুদের থেকেই, ব্রিটিশ বিরোধী প্রতিবাদগুলি। কারণ মুসলমানদের সেই সক্ষমতাও ছিল না, তাদের সেই জ্ঞান বুদ্ধিও ছিল না ওই পর্যায়ে, তারা তো নিজেদেরকে সরায় নিয়ে গেছিল। কিন্তু যেটা বলতেছি যে আপনার যে মেজরিটি যদি বলেন, আমি এখন তো এখানে কোনো স্ট্যাটিস্টিক্স বলতে পারবো না, আমি দুঃখিত, বাট মেজরিটি যদি বলেন, মেজরিটি জমিদার সিস্টেমের অপারেশনগুলি উচ্চবর্ণের হিন্দুরাই করত অন মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দু। এবং এই জমিদারিটা ছিল কলকাতা কেন্দ্রিক, জমিদারি ব্যবস্থাগুলি ছিল পূর্ববঙ্গে, এখানেই আপনার জমিদারি এস্টেটগুলি স্ট্যাবলিশ ছিল। কিন্তু ভাই, আপনি যে কথাগুলো বলছেন সেগুলা আমিও বিভিন্ন আহ, জায়গাতে পড়েছি, সেগুলা আসলে অনেক পুরনো কথাই। এই জিনিসগুলা কেন আমি আরো ক্রিটিক্যালি দেখতে চাই, এই এই কথাগুলাকে আমি আরো ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে চাই। যেমন এই ধরনের কথাগুলা বলা হয়, এগুলা অনেক বাংলাদেশের অনেক বইপত্রে এই সেম কথাগুলাই বলা আছে যে হিন্দুরা এই কাজ করতো, তারা নির্যাতন করতো, এই জন্য বঙ্গভঙ্গ হয়েছিল, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এগুলো অনেক বইতেই আমরা পাই, এবং বাংলাদেশের বর্তমান সময়ের অনেক বুদ্ধিজীবী এই কথাগুলো বলে, ঘুরে ফিরে প্রতিদিনই বলতে থাকে। কিন্তু আহ, এমন তো না যে বাংলাদেশের যারা আশরাফ মুসলমান ছিল তারা, তাদের নিচুতে যারা আছে বা তাদের
অধীনে যারা আছে তাদের উপর নির্যাতনটা করতো না, তা তো না, তারাও তো নির্যাতন করতো। তারাও করতো ভাই, তারাও তাহলে করতো। তো তাহলে তো মানে এই যে যেই দোষটা মানে অমুককে দেয়া হচ্ছে, আচ্ছা, কলকাতার উচ্চ বর্ণের ব্রাহ্মণদেরকে দেয়া হচ্ছে, সেই দোষে তো এরপরে যখন ভাগ হইলো, ভাগ হওয়ার পরে সেই দোষে তো তারাও দোষী, তারাও তো তারাও একই দোষী কাজই ভাই, করছে। তাহলে তারাও দোষী। তাহলে এই এই মুসলমানদের, কথাগুলা আসলে মানে এই কথাগুলো আসলে কি মিন করে, এই কথাগুলা কি এই কথাগুলোর তো কোনো মিনিং আমি পাচ্ছি না তাহলে। আচ্ছা মিনিংটা এইভাবে দাঁড়ায় আসিফ ভাই, আপনি যদি যারা আপনার অপ্রেসর, অপ্রেসর বলতে উচ্চবর্ণের হিন্দুদের একটা বিরাট অংশ, এবং যারা ব্রিটিশ মুসলমানদের মধ্যে যারা ব্রিটিশ সুবিধাভোগী ছিল, যারা জমিদার ছিল, সেই অংশটাকে যদি আলাদা করেন, এখানে ধর্মের ভিত্তিতে না, এইখানে হচ্ছে ন্যায় বিচার এবং অন্যায়ের ভিত্তিতে যদি আপনি আলাদা করেন, তাইলে আপনি বলতে পারেন যে এই সামন্ততান্ত্রিক প্রথাটা আপনার পূর্ববঙ্গের মানুষের জন্য জেনারেলি কল্যাণকর ছিল না, এটা নির্যাতনমূলক ছিল। সামন্ততান্ত্রিক প্রথাটা, এটার স্পন্সর ছিল ব্রিটিশরা, এবং এটার কোলাবোরেটর ছিল উচ্চবর্ণের অনেক সংখ্যক হিন্দু এবং সুবিধাভোগী কিছু মুসলমান। এদের অপ্রেসড গ্রুপটা ছিল হচ্ছে পূর্ববঙ্গের, জেনারেলি আমি আবারও বলতেছি, জেনারেলি পূর্ববঙ্গের মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুরা। এবং সেই কারণে বঙ্গভঙ্গ এদের জন্য একটা সুবিধার একটা সুযোগ সুবিধার অ্যাক্সেস তৈরি করতে পারত, এবং সেই কারণে বঙ্গভঙ্গ রদ করার যে প্রমোটিং ফ্যাক্টরগুলি, সেই ফ্যাক্টরগুলি সেই ফ্যাক্টরগুলির মধ্যে এই জাতীয় সঙ্গীতটা অন্যতম। আবারও বলতেছি, জাতীয় আবার সঙ্গীত আমার, আমি আমি আবার আবার জাতীয় একটু সঙ্গীত, বলেন তো এই কথাটা কি বললেন, লাস্ট কথাটা। আচ্ছা, আম, আমরা যদি বলি যে এই সামন্ততান্ত্রিক প্রথা যেটা স্পন্সর্ড বাই ব্রিটিশ এবং কোলাবোরেটেড বাই উচ্চবর্ণের হিন্দু এবং হাতে গোনা কিছু সংখ্যক সুবিধাভোগী আশরাফ শ্রেণীর মুসলমান, এই প্রথাটা পূর্ববঙ্গের জেনারেল মুসলমান এবং নিম্নবর্ণের হিন্দুদের জন্য অপ্রেসিভ ছিল, এবং এদেরকে কোনো সুযোগ সুবিধার অ্যাক্সেস দেওয়া হয় নাই। এটাও আবার সরি, জেনারেল কথা, এদেরকে সুযোগ সুবিধার অ্যাক্সেস দেওয়া হয়েছে অনেক কম। তো বঙ্গভঙ্গের কারণে পূর্ববঙ্গে আপনার এই সব সুযোগ সুবিধা, যেমন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি, এগুলির অ্যাক্সেস এরা অনেক বেশি পাইতো। এটা হচ্ছে আচ্ছা বঙ্গভঙ্গের সুফল এই দিকের মানুষের জন্য। আচ্ছা এই জন্য বঙ্গভঙ্গ রদ করার যে প্রচেষ্টা এবং সেটার সাথে কোলাবোরেটেড যত সিম্বলগুলি আছে, সেইগুলার এগেনস্টে পূর্ববঙ্গের মানুষের একটা অপোজিশন থাকবে। এইটা হলো আমার পয়েন্ট। আচ্ছা এখানে আমি ঠিক আছে। ধর্মকেন্দ্রিক কিছু বলতেছি না আসিফ ভাই, আপনি যেভাবে আমাকে এক্সপ্লেন করলেন, আপনি খুবই ভালো করে আমাকে ধরাই দিচ্ছেন পয়েন্টগুলি, যে এর মধ্যে আসলে এটা আসলে ধর্মর চাইতে বেশি হচ্ছে সামন্ততান্ত্রিক প্রথাটা, যদিও এর মধ্যে বেশিরভাগ হিন্দু, উচ্চ বর্ণের হিন্দু ছিল, বাট সামন্ততান্ত্রিক প্রথাটা এই জন্য দায়ী। আচ্ছা, তাহলে এখন আপনি আমাদেরকে একটু দেখান যে এই যে আমার সোনার বাংলা গানটা কেন ওই ভারত কলকাতার যে উচ্চবর্ণের হিন্দু তাদের কোনো পারপাস সার্ভ করে সেটা একটু দেখান। আ- আমি ওই জায়গা থেকে তাহলে আবার চলে আসি, উচ্চবর্ণের হিন্দু বলবো না, কলকাতার উচ্চবর্ণের হিন্দু বলবো না, আমরা আমরা বলি যে এই সামন্ততান্ত্রিক জমিদারি প্রথার কোলাবোরেটররা, এই গ্রুপটাকে এই বঙ্গভঙ্গর এগেনস্টে লেখা গান বা অন্যান্য সিম্বলগুলি এদেরকে হেল্প করছে। এই গানটা এদের মধ্যে অন্যতম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে এখন একটা প্রশ্ন করি যে আপনি তো এটা আমরা সবাই জানি যে পুরা ভারতে, পুরা ভারত সে সময় ছিল কলকাতা কেন্দ্রিক, তাই না? ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা, জি। এবং পুরা ভারতের যে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, কবিতা, সমস্ত কিছুর কেন্দ্র ছিল কলকাতা, তাই না? আমার কাছে তাই মনে হয়, আমি যেহেতু বাংলাদেশী, আমি অন্যদের ইতিহাস অত জানি না আসিফ ভাই, সো আমি
আমি হ্যাঁ একমত আপনার সাথে, না, আমি এটা যতদূর এটা জানি। এটা মানে ভারতের সব মানুষই স্বীকার করে, এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। এই সমস্ত আচ্ছা, কিছুর কেন্দ্র তখন ছিল কলকাতা। মানে এটা জি। উত্তর ভারতের লোকও স্বীকার করবে, এটা দক্ষিণ ভারতের লোকও স্বীকার করবে যে সেই সময় পুরা ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল কলকাতা, এবং সেইখানে একটা দিক নির্দেশনা দেয়া হইতো। এমনকি গান্ধী পর্যন্ত কলকাতা, মানে গান্ধীরা পর্যন্ত, গান্ধী নেহেরু এরা পর্যন্ত কলকাতার দিকে তাকায় থাকতো যে কলকাতাতে আসলে কি হচ্ছে, ঘটনাটা ওই ওই অঞ্চলে কি দিক নির্দেশনাটা দেয়া হচ্ছে। সেই সময় পুরা ভারতের দিক নির্দেশনা দেয়ার, রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, যে কোনো ক্ষেত্রে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য কলকাতার দিকেই মানুষ তাকাইতো, পুরা ভারতবর্ষের মানুষ কলকাতার দিকে তাকাইতো। এই বিষয়ে তো আমার মনে হয় কারো কোনো সন্দেহ নাই, তাই না? জি, আমারও মনে হয় তাই। জি। এখন সেই সময় ভারত ব্রিটিশদের একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, তাই না? অ্যাবসোলুটলি, হ্যাঁ। এবং ডিভাইড অ্যান্ড রুল পলিসির যে প্রধান ইয়াটা ছিল যে যেখানে দেখা যাচ্ছে যে ক্ষমতার কেন্দ্র এবং সবকিছু সেখান থেকে সেই জিনিসটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন সেটাকে কি করতে হয়, সেটাকে ভাগ করে ফেলতে হয়, ভাগ করে ফেললেই বঙ্গভঙ্গের, সেটাকে। হ্যাঁ, বঙ্গভঙ্গের ব্রিটিশদের মোটিভেশন এইটাই ছিল। তাহলে ব্রিটিশরা চাচ্ছিল যে যেহেতু ইনফ্যাক্ট এখন পর্যন্ত যদি বঙ্গ যদি একত্রিত থাকতো, তাহলে ভারতের রাজধানী কোনোদিন দিল্লি টিল্লি মুম্বাই টুম্বাই এগুলো কিছু দাঁড়াইতেই পারতো না। হ্যাঁ, এই গুজরাট টুজরাট, এই দিল্লি টিল্লি, মুম্বাই টুম্বাই, এই যে মহারাষ্ট্র, তারপরে দক্ষিণ ভারত, এগুলো কেউ দাঁড়াইতেই পারতো না যদি কলকাতায় যদি বঙ্গ একসাথে থাকতো, তাহলে বাঙালি সব জায়গাতেই রুল করতো। অন্য কেউ তাদের সামনে, মানে আমি এভাবে বলতেছি না যে আহ, বাঙালি হচ্ছে অনৈতিকভাবে সব নিয়ে নিত, সেটা বলতেছি না, কিন্তু শিক্ষা দীক্ষার কেন্দ্র, সবকিছুর কেন্দ্র থাকতো কলকাতা। আহ, এই বিষয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? আম, এই বিষয়ে আমি বলতে পারবো না ভাই। আমার আমার সন্দেহ বলতে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আম, তখন কলকাতা ব্রিটিশদের রাজধানী ছিল বলে কলকাতা কেন্দ্রিক অনেক অ্যাক্টিভিটি হইতো, কিন্তু ইন জেনারেল আপনার দিল্লিও একটা অনেক বড় সেন্টার ছিল ভারতের। তো আমি প্রেডিক্ট করতে পারতেছি না যে বাংলা একসাথে থাকলে দিল্লির গুরুত্ব কোথায় যাইতো, বাট আমি কলকাতার গুরুত্ব আচ্ছা, অনেক বেশি থাকতো। সেটা, সেই ব্যাপারে আমি একমত। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে মানে বঙ্গ যদি একসাথে থাকতো, তাহলে ভারতের অন্য কোনো প্রদেশ বা অন্য কোনো অঞ্চল, এখন যেরকম বাংলা ভাষাকে যেইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, বাঙালিদেরকে যেভাবে ছোট করা হয় ভারতের অন্যান্য অঞ্চলে, এবং সেইখানে ভারতীয়দের আহ, ভারতীয়দের শাসন ক্ষমতাতে বাঙালির পার্টিসিপেশন এখন যতটা কম, যদি বাংলা একত্রিত থাকতো তাহলে এরকম ঘটনা কখনো ঘটতেই পারতো না। কারণ বঙ্গ অঞ্চলে সবচেয়ে বড় বড় সাংস্কৃতিক বিপ্লব, সাহিত্যিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব সমস্ত কিছু ঘটে গেছে এই অঞ্চলে। এই অঞ্চলটা সেই সময় সমস্ত কিছুরই কেন্দ্র ছিল, এবং এইটা একত্রিত থাকা মানে এটা একটা বড় শক্তির মানে ভর কেন্দ্র। এখন আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অঞ্চলে দেখেন, এই অঞ্চলে সেই সময় কত বড় বড় সাহিত্যিক, কত বড় বড় সমাজ সংস্কারকের উদ্ভব ঘটেছে মানে এই কলকাতা কেন্দ্রিক বঙ্গ অঞ্চলে। সেটা নাম লিস্ট করতে গেলে তো হাজার হাজার লিস্ট, মানে লিস্ট করতে গেলে শেষ করা যাবে না। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ব্রিটিশরা তো এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছিল, এবং ব্রিটিশরা চাচ্ছিল এই জায়গাটাকে আলাদা করতে, যেন আহ এটাকে শাসন করা, পুরো ভারতকে শাসন করাটা সুবিধাজনক হয়। কারণ এটা যদি একত্রিত থাকে, তাহলে তো শাসন করতে তো ব্রিটিশদের আসলে সমস্যাই হবে, তাই না? একদম সত্যি কথা। এই বঙ্গভঙ্গের ব্রিটিশদের উদ্দেশ্য এটাই ছিল। এবং পলিটিক্যালিও ব্রিটিশরা দুর্বল হবে যদি বঙ্গ একত্রিত থাকে, পলিটিক্যালি ব্রিটিশরা দুর্বল হবে। তার থেকে ভালো এটাকে ভাগ করে দুই ভাগ করে দিই, দুই ভাগ করে দিয়ে এখন বঙ্গভঙ্গের বিরোধিতা করাটা কেন খারাপ ছিল সেই জিনিসটা আমাদেরকে একটু বলেন। আচ্ছা, বঙ্গভঙ্গের বিরোধিতা করাটা, এটা একটা খুবই ভালো প্রশ্ন করছেন। বঙ্গভঙ্গের বিরোধিতা করাটা খারাপ
হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনার পয়েন্ট এখন। আমি একটু আমার চিন্তাটা গুছায় নিই আসিফ ভাই, বাট আমি আপনার পয়েন্টটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেছি। বঙ্গভঙ্গের বিরোধিতা করাটা আপনার ব্রিটিশদেরকে বাংলাদেশ বা এই ভারতবর্ষ থেকে তাড়ানোর ব্যাপারে, ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব এবং ব্রিটিশদেরকে তাড়ানোর ব্যাপারে বঙ্গভঙ্গটা একটা খারাপ দিক ছিল, যে বঙ্গভঙ্গ হইলে ব্রিটিশরা এখানে আরো জায়গা বসতে পারবে, কারণ তাদের ওই ডিভাইড এন্ড রুলটা খুব ভালো মতো কাজ করবে। আমি একদম একমত এটার সাথে। অন্যদিকে চিন্তা করলে যেই জিনিসটা, পয়েন্টটা যেটা, যে বঙ্গভঙ্গ যদি রদ করা হইতো, তাইলে যে পূর্ব বাংলার মানুষদের যে সুযোগ সুবিধাগুলি তৈরি হইতো, সেই সুযোগ সুবিধাগুলি তৈরি হওয়াটা পিছায় গেছিল। এই দিক থেকে বঙ্গভঙ্গ রদ করাটা আবার খারাপ হয়েছে। সো পুটস এন্ড টেকস, এখানে যদি, হ্যাঁ আমি আপনার পয়েন্টটা বুঝতে পারতেছি। এবং আলটিমেটলি তো বাংলার মানুষদের জন্য এইসব সুযোগ সুবিধা তৈরি হইছেই, রাইট? লাইক বঙ্গভঙ্গের না 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 ফসলেই তো না 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 ঢাকা ইউনিভার্সিটি হইছে। পূর্ববঙ্গের মুসলমানদের এলিট শ্রেণীটা সুবিধা প্রাপ্ত হয়েছে, এলিট শ্রেণীটা আশরাফরা সুবিধা প্রাপ্ত হয়েছে। নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল তারা একই রকমের নির্যাতিত হয়েছে, বরঞ্চ আরো মুসলমানদের দ্বারা আরো বেশি নির্যাতিত হয়েছে। হুম। বর্তমান সময়ে কোনো হিন্দুই এখন আর অবশিষ্ট নাই। 47-এ সেটা ছিল 35%, এখন এটা 8%-এর কম। তার মানে হুম। নির্যাতন ভাই যে কি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, বোঝাই সংখ্যা যাচ্ছে। হুম। হিসাব করলেই বোঝা যাচ্ছে যে নির্যাতনটা কি পরিমাণ হয়েছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যারা নিম্ন বর্ণের নিম্ন শ্রেণীর মুসলমান ছিল, যারা গরিব মুসলমান ছিল, তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। হুম। এবং এই এই ঘটনা হওয়ার পরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়া বন্ধ থাকে নাই। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, এইসব প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি স্থাপিত হওয়া বন্ধ থাকে না, এগুলি তো হইছেই। সুতরাং হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা এখানে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা এখানে কোনো শিক্ষা দীক্ষার বিকাশ ঘটানো, এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা আহ, সোনার বাংলা গান বা মানে পশ্চিমবঙ্গের সাহিত্যিকরা এইটার বিরোধিতা করছে, সেটা আপনি কি কিছু প্রমাণ দেখাতে পারবেন এইটার বিরোধিতা করছে যে এখানে শিক্ষা দীক্ষার বিকাশ না, ঘটতে দিবে না? এর এটার প্রমাণ আমি, বিরোধিতা, হ্যাঁ, এরকম তো কিছু বলে নাই। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুর কি এখানে এই মানে এই ধরনের মিথ্যা অপপ্রচার আমি বিভিন্ন জায়গা থেকে দেখতেছি। রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছে, সে নাকি বলছে যে এই দেশের মানুষ অশিক্ষিত মূর্খ, ওদের আবার শিক্ষা দীক্ষার কি দরকার। এই এরকম রকমের কিছু আমি উদ্ভট দেখি কথা, নাই। এরকমের উদ্ভট কথাবার্তা আমি দেখতেছি ফেসবুকে, মানে সয়লাভ হয়ে গেছে আমার ফেসবুক হোম পেজ। কিন্তু এটা ও, কোথায় বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই জিনিসটা কোথায় বলছে আসলে? এরকম বলে নাই, আমার আমার জানা নাই এরকম কিছু বলছে বলে। বরঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এই অঞ্চলের মানুষের উন্নতির জন্য যে কি 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 কাজ করছে সেগুলা একটা একটা বলতে থাকলে, এই যে এখন যে ডক্টর ইউনূস যে ক্ষুদ্র ঋণ আহ, ব্যবস্থা প্রচলন করে যে সারা পৃথিবীতে নোবেল টোবেল পায়, সারা পৃথিবীতে হাউকাউ ফালায় দিছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার সময় এই ক্ষুদ্র ঋণের মানে সূচনা করছিল। সে গরিব মানুষকে, এই অঞ্চলের গরিব মানুষকে, গরিব বিশেষ করে গরিব মুসলমানদেরকে ক্ষুদ্র ঋণ দেয়া সেই আমলে শুরু করছে। এবং এখন পর্যন্ত আপনি বাংলাদেশের বিসিএস পরীক্ষাতে কোশ্চেনটা আসে যে ক্ষুদ্র ঋণের জনক কে, এটার উত্তর দিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর, এটার উত্তর দিতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দিলে কিন্তু হবে না, আপনি তাহলে সেটা ভুল করবেন। এটার এটা শুরু করছে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে। এবং তা কিছুদিনের মধ্যে দেখা গেল তার টাকা পয়সা সব নিয়ে গরিব মুসলমানরা ভেঙে গেছে, তারা আর ফেরত দেয় না, সুদও দেয় না, মূল টাকাও দেয় না। তারপরে রবীন্দ্রনাথ সেই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছে যে যা এটা করবই না। রবীন্দ্রনাথের মানে লেখা যারা পড়ে নাই তারা এই টাইপের উদ্ভট সমস্ত কথাবার্তা বলতে থাকে যে এই অঞ্চলে এই যে, তারপরে তারা আবার বলতেছে জাতীয় সঙ্গীতের সুর নাকি চুরি করা। আরে ভাই, এই গগন হরকরাকে লাইমলাইটে নিয়ে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরাকে, গগন হরকরা ছিল তার তার চিঠি করতো, তার চিঠি নিয়ে আসতো তার জন্য।
এই লোকটা হচ্ছে এই মানে বাউল ছিল, লালন ফকিরের ভক্ত ছিল। এর কথা রবীন্দ্রনাথ অনেক জায়গাতে লিখছে এবং তাকে কৃতিত্ব পর্যন্ত দিচ্ছে যে এই গানের সুরটা তার কাছ থেকে নেয়া, এই কৃতিত্ব পর্যন্ত দিচ্ছে। এই সমস্ত উদ্ভট কথাবার্তা আমি এখন ফেসবুকে শুনতেছি রবীন্দ্রনাথের বিরুদ্ধে। এই যে জামাত ইসলামী এবং এই শিবিরের পোলাপান এগুলা অপপ্রচার চালাচ্ছে, এগুলোর মানে কি আমি এগুলা বুঝি না ভাই। হুম। উদ্ভট কথাবার্তা। না, ওই ওই কথাগুলি এবং এই 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 বিষয়টা যে হিন্দুত্বের জায়গা থেকে মোটিভেটেড, এই বিষয়টা তো পুরাই ফালতু কথা, এইগুলির তো কোনো মানেই হয় না। আমি তো বললাম যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রথমত হলো আলাপটাই এই মুহূর্তে দরকার নাই, কারণ আমাদের আরো অনেক বড় কাজ আছে। সরি, আপনার অনেক সময় নিয়ে নিলাম, আমি বলতেছি এই মুহূর্তে দরকার নাই, কিন্তু আপনার অনেক সময় নিয়ে নিলাম আসিফ ভাই, আমি তাড়াতাড়ি শেষ করি। আম, এটার কোনো দরকার নাই। এবং দ্বিতীয়ত এটার এগেনস্টে যেসব কথাবার্তা হচ্ছে, এটা পুরাই একটা প্রোপাগান্ডা, আবেগতাড়িত জায়গা থেকে কথাবার্তাগুলি হচ্ছে, এগুলির কোনো মানে নাই। কিন্তু যেই পয়েন্টটা আমি আপনার সাথে আলাপ করলাম, আমার মনে হয়েছিল যে এই পয়েন্টটার কিছুটা ভিত্তি আছে হয়তো, বাট আলাপ আলোচনা করে মনে হলো যে সেইটাও অনেক কনভলিউটেড, এখানে আসলে ক্লিয়ার কাট কোনো কনক্লুশন দাঁড় করানো যায় না। সো থ্যাংক ইউ, আপনার সাথে আলোচনা করলে আমার মাথা পরিষ্কার হয়েছে অনেক। আচ্ছা ঠিক আছে, আবারও আলাপ করব ভাই, আমরা আরো নিশ্চয়ই আলাপ করব, আলাপ আলোচনা করব। তাহলে আজকে কি আপনার আর কিছু বলার আছে? না ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জি, জানাচ্ছি। আপনিও ভালো থাকবেন। আচ্ছা।